আজ 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে রুমিন ফারহানা ঘন ধুলায় খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন শহীদ মিনারে রুমিন ফারহানার উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে। রুমিন ফারহানাকে গরুর মতো পিটিয়ে আহত করে বিএনপি কর্মীরা। এদিকে আজ 21শে ফেব্রুয়ারি রুমিন ফারহানার উপর ভয়াবহভাবে আক্রমণ করে বিএনপি কর্মীরা। রুমিন ফারহানা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অসংখ্য কর্মী এই মুহূর্তে রাজপথে নামে আজকে ধ্বংসলীলা সারা দেশে। তারা এক পর্যায়ে আমাদের উপর হামলা করে, আমাদের নেত্রীর উপর, আমাদের এমপি মহোদয়ের উপর হামলা করে। আমরা কোন রকম জান নিয়ে পালিয়ে আসছি, আর প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। আমরা এর বিচার যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা রাজপথ ছাড়বো না। 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেবো। বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত তারই মন্ত্রিসভার সদস্যদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কি, এমন প্রশ্নই এখন সমাজপাতায় ভাসছে। প্রধানমন্ত্রী সহ বিএনপি সরকারের 50 মন্ত্রী। বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়েচড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনার, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা নেতাকর্মী আজকে শহীদ মিনারে এসেছে ফুল দিতে। একদিকে দেখতে পারি আজকে রুমিন ফারহানার উপর কঠিন প্রভাব পড়ে শহীদ মিনারে তাকে গণধুলাই করে বিএনপি কর্মীরা। রুমিন ফারহানার খুবই খারাপ অবস্থা হয় এবং তার কর্মীরা আজকে দিনের বেলা রাজপথে নেমেছে শাহবাগ উত্তাল করে। দর্শক শ্রোতা, এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেকেই গোপনে পরিকল্পনা করে আসছিল যে এই দিনটাকে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং ধ্বংসলীলা করবে। সেই পরিকল্পনা তারা বাস্তব করেছে রাজপথে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আপু আমাদেরকে নিয়ে সরাইল শহীদ মিনারে গেছিলেন ফুল দিয়ে বরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম, কিন্তু তারা আগের থেকে আনোয়ার বাহিনী হুৎপেতে ছিল। তারা এক পর্যায়ে আমাদের উপর হামলা করে, আমাদের নেত্রীর উপর, আমাদের এমপি মহোদয়ের উপর হামলা করে। আমরা কোন রকম জান নিয়ে পালিয়ে আসছি, আর প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করছে। তারা কোনো প্রকার কোনো ভূমিকা নেয় নাই, তারা নীরব দর্শকের মতো তাকিয়ে রয়েছে। আমরা এর বিচার যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা রাজপথ ছাড়বো না। আনোয়ার মাস্টারের গ্রেফতার যদি পর্যন্ত না করা হবে প্রশাসন, আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এই রাজপথ অবরোধ করছি। আমাদের ম্যাডামের উপর কেন অপকৃত হামলা হলো সেই বিচার আমরা আনোয়ারের গ্রেফতার চাই। আমরা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো কি নিষেধ আছে কিনা? আমরা শ্রদ্ধা জানানোর অপরাধে কি অপরাধ করছি? আমরা আমাদের যে এই হামলা করলো, আমাদের বাধাগ্রস্ত করলো, মব সৃষ্টি করলো, সরকার গঠন হয়েছে, বলছে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী মব আর থাকবে না। আজকে কেন নতুন করে এই সরাইল আশুগঞ্জ আসনে মব সৃষ্টি হলে তার প্রতিকার চাই, বিচার চাই। 12টা 1 মিনিটে ফুল দেওয়ার কথা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আমি সবচেয়ে আগে ফুল দেবো নির্বাচিত সংসদ সদস্য হিসেবে। কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এবং যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপির নেতা কর্মীরা নানান ভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে পলিটিক্যাল পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উশৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখাবেন। পীযূষ দা আমাদের সাংবাদিক ভাই, ওনাকে রক্তাক্ত করে ফেলেছে। সো বিএনপি কে এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। এটা একেবারে পূর্ব পরিকল্পিত হামলা
এবং উপজেলার নেতারা, এবং সেখানে কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল না। আমরা কিন্তু উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখি নাই। এখানে গুন্ডা প্রকৃতির একটা লোক, উনি এই হিসাবে এভাবে এলাকায় এভাবে পরিচিত, সেই লোকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে তারা গিয়ে হামলাটা চালায়। এটা তো ওদের একটা পরাজয়, মেনে নেওয়ার কষ্ট আছে। আমি এখান থেকে স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, ব্যালট স্টাফ করেছেন, ওনার ছেলে সেনাবাহিনীতে আছে, সেই পরিচয় ব্যবহার করে নানান ভাবে চেষ্টা করেছেন, কাজ হয় নাই। দেখুন, যখন সরকারি দলের নেতা কর্মীরা এরকম ভয়াবহ ভাবে তাণ্ডব চালায়, তখন আসলে 5-10 জন পুলিশ কিন্তু সেটা কন্ট্রোল করতে পারে না, চাইলেও পারবে না। তো এটা খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। সার্টেনলি বিচার চাই, বিচার করবো। তার অভিযোগ হচ্ছে আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে প্রতিদিন গেছেন, এই ব্যাপারে কি বলবেন? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো সে পারবে? এই তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো কারো কি উস্কানি আছে এর পেছনে মনে করছেন? উস্কানি তো ডেফিনেটলি এটা তো একটা দলবদ্ধ সংঘবদ্ধ আক্রমণ, দেশি অস্ত্র নিয়ে। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? দর্শক, মহান 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা। মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটি সারা বিশ্বে পালিত হচ্ছে। যখন এই দিনের গোড়াপত্তন হয়েছিল বাংলাদেশে, তখন বাঙালি হিসেবে আমরাও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছি। এই দিনটি নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক কথা, অনেক আবেগ আছে। এই দিনটি গত বছর যেভাবে পালিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তার চাইতে একটু উৎসবমুখরভাবে পালিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এখানে একটা বড় ব্যতিক্রম ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমবারের মতো তারা শহীদ মিনারে গেল, এবং শহীদ মিনারে আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম শহীদ মিনারে তারা যাবে, যে হয়তো কিছুক্ষণ নীরবতা পালন করে মোনাজাত করে তারা চলে আসবে, কিন্তু তারা পুষ্পস্তবকও অর্পণ করেছে। যে ন্যারেটিভ এতকাল ধরে, গত 74 বছর ধরে যে ন্যারেটিভ ধর্মভিত্তিক দলগুলোর কাছ থেকে আমরা পেয়ে এসেছি, সেটা হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া পাপ, এটা ফুল দেওয়া মানে পূজা করা, সেই থিওরি থেকে তারা বেরিয়ে এসেছে। প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিলেন, প্রধানমন্ত্রী ফুল দিলেন, এরপরে আমরা দেখলাম যে দলের পক্ষ থেকে, মন্ত্রিপরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সব কিছু ফুল দিয়ে তিনি যখন চলে গেলেন, তারপরে জামাতের আমিরের নেতৃত্বে 11 দলীয় জোটের বেশ কয়েকজন এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করলেন। চলুন একটু 21-এর প্রথম প্রহরে আজকে কি হলো, জামাত কিভাবে ফুল দিল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ব্যাপারগুলো কি ছিল, আর কি হলো, এগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি, এবং এটুকু বোঝার চেষ্টা করি যে যা হলো সেটা কি ঠিক হলো, ভালো হলো, নাকি আরও ভালো হতে পারতো, নতুন সরকার, বিএনপির নতুন সরকার আরও ভালো উদাহরণ তৈরি করতে পারতো কিনা। থাকবেন সেই আলোচনায় পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহান 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি প্রথমে শ্রদ্ধা জানালেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ব্যতিক্রমটা এবার প্রত্যাশা করেছিলাম, এর আগে আমরা রেওয়াজ অনুযায়ী যেটা দেখেছি সেটা হচ্ছে যে যখন মহামান্য রাষ্ট্রপতি ফুল দেন, তখন শহীদ মিনার প্রাঙ্গণে অপেক্ষা করেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী অপেক্ষা করেন, রাষ্ট্রপতি তা প্রথমে ফুল দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন। কিন্তু গত বছর আমরা প্রফেসর ইউনূসের আমলে প্রথমবারের মতো দেখেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিতে আসলেন, যদিও তার বিরুদ্ধে অনেক কথা হয়েছে, রাষ্ট্রপতিকে ফুল দিতে দেওয়া হবে না, তাকে শহীদ মিনারে আসতে দেওয়া হবে না, এই ব্যাপারগুলো হয়েছে। তারপরে আমরা দেখেছি রাষ্ট্রপতি ফুল দিয়েছেন, কিন্তু তিনি ফুল দিয়ে শহীদ মিনার চত্বর ত্যাগ করার পরে তারপরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এসেছিলেন শহীদ মিনারে। ভেবেছিলাম এবার বোধহয় সেই রেওয়াজটা পরিবর্তন হবে, গতানুগতিক যে রেওয়াজ, রাষ্ট্রপতি প্রথমে দেবেন, তারপরে প্রধানমন্ত্রী দেবেন। বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়েচড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে, বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। আই রিপিট, যেটা বিভিন্ন আলোচনায় রিপিট করি, আবারও বলবো, আমরা চাই জনাব তারেক রহমান দেশটা শান্তিপূর্ণভাবে চালাক এবং 5 বছর ক্ষমতায় থাকুক, দেশ স্থিতিশীল হোক, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক, নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্বাচন হোক, ওই নির্বাচনটাই হবে জবাবদিহিতা। কারণ যদি ভালোভাবে না চালাতে পারে জনগণ তাদেরকে ভোট দিবে না। এবং নির্বাচন সুষ্ঠু হোক,
নির্বাচনের নামে যে কারচুপি, ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, টেম্পারিং, এগুলো চিরতরে বিদায় নিক, আমরা চাই। কিন্তু লক্ষণ আলামত যেটা দেখছি তাতে মনে হচ্ছে যে বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে না, 1.5 বছরের মধ্যেই বেকায়দায় পড়বে। দেখেন, বেকায়দায় তো ঈদের আগে রোজার মধ্যেই পড়বে। সমালোচনা তো অলরেডি শুরু হয়েছে, বিশেষ করে সাংবাদিকরা দালালি করছে, সংবাদ মাধ্যমে টুটি চেপে দেওয়ার চেষ্টা চলছে। জনগণ এটা বুঝে গেছে, এটাই তো বড় বেকায়দা। আরো নানান বিষয়ে যেসব কথাবার্তা বলে, যেসব স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছে, এই ফ্যামিলি কার্ড শুরু হয়ে যাচ্ছে মুখে, এগুলো কিছুই পারবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এই যে ফ্যামিলি কার্ড দিবি, টাকা পাবে কোথায়? আকাশ থেকে পড়বে? 2026 সালেই হাসিনা যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ওটা পূরণ শুরু হবে। এলডিসিতে উত্তোলন যদি হয়, এক বিপদ, আর না হলে আর এক বিপদ। এক কথায় দেশের পরিস্থিতি তো এলোমেলো। তো এখন নতুন নতুন ভালো ভালো কথা বলছে, কার্যত সুন্দরভাবে দেশ চালাতে পারবে না। তার মধ্যে আবার নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা। এখন এই পরিস্থিতিতে জামাত ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট। জামাত ঠান্ডা মাথায় কাজ করছে, তারা বিএনপিকে যথেষ্ট স্পেস দিচ্ছে, ছাড় দিচ্ছে, কোঅপারেট করছে। বিএনপি এত বড় অঘটন ঘটায়, জামাত কিন্তু কিছু বলে না। যেমন সেই নোয়াখালীর হাতিয়ায় আব্দুর রহমান মাসুদের এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, ওটা নিয়ে কিন্তু এক পর্যায়ে জামাত চুপ করে বসে আছে। আমিরে জামাত কর্মসূচি দিয়েও যাননি। দেখেন, ওটা যাওয়া কোনো ব্যাপার না। ওটা যদি অরিজিনালি রাজনৈতিক ধর্ষণ না হয়ে থাকে, সঠিক ঘটনা তদন্ত করে বের করা হোক, এজন্য তো আন্দোলন করতে পারে। জাস্ট কথাবার্তার ধরন একটু ঘুরিয়ে দিলে হলো। আবার বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, জামাত কিছুই বলেনি, চুপচাপ আছে। যা বলেছে ওটা কোনো বলার মধ্যে পড়ে না। সাংবাদিকদের চাকরি চলে যায়, জামাত কিছুই বলে না। কিন্তু আবার মন্ত্রী পরিষদ নিয়ে জামাতের কোনো সমালোচনা নাই। বড় ধরনের ঋণ খেলাপি, অতীতে দুর্নীতি মামলার ভয়ঙ্কর আসামি, সরাসরি হত্যা মামলার আসামি, রিসেন্ট 5 হত্যা মামলার আসামি, পুলিশ যাকে, ইউনূস সরকারের পুলিশ যাকে খুঁজেছে, যিনি পলাতক ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন। এই বিষয়ে জামাতের কোনো কথাই নেই। কিন্তু এনসিপি কিন্তু নড়ে চড়ে বসেছে। তো এখন পর্যন্ত দেখছি যে জামাত বিএনপিকে কোঅপারেট করছে, এবং বিরোধী দল হিসেবে জামাত এখন পর্যন্ত কার্যত ব্যর্থ, কারণ বিরোধী দল সুলভ কোনো আচরণ করতে পারেনি। বিরোধী দল সুলভ আচরণ আমি বলছি না যে সরকারকে ডিস্টার্ব করতে হবে, সরকারের অন্যায় কাজের সমালোচনা 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, এটাই বিরোধী দল। বিরোধী দল কি হাসিনা থেকে শিখুন। হাসিনা বলেছিল যে বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, আসলে দেয়নি। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং আওয়ামী লীগকে গুনতে হয়, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের পা ধরে বিএনপিকে ক্ষমতা আসতে হয়েছে। বিএনপির কপাল খারাপ, নিজেরা স্বাধীনভাবে ক্ষমতা আসতে পারে না। অতীতে 2বার ক্ষমতা এসেছে জামাতকে পা ধরে, জামাতকে সাথে নিয়ে, এবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগকে সাথে নিয়ে। নিজেদের হ্যাডমটা কি ভাই? আওয়ামী লীগ তো নিজেরা ক্ষমতা এসেছে অতীতে, জামাত ভবিষ্যতে আসতে পারবে আশা করি। যাই হোক, আমরা সবাই জানি 1952 সালে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেই সময়ের তরুণ যুবক ছাত্ররা বুক পেতে লড়াই করেছিল। সেদিনকার এই লড়াইয়ে আমাদের কিছু সংখ্যক সহযোদ্ধা তারা শাহাদত বরণ করেছিলেন। আজকে সেই স্মৃতিময় 21শে ফেব্রুয়ারি আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। এখানে আপনারা জানেন, ঐতিহাসিক এই আজিমপুর গুরুস্থানে 3 জন ভাষা সৈনিকের দাফন তখন সম্পন্ন হয়েছিল। আমরা মূলত তাদের কবরের পাশে দাঁড়িয়ে এবং এখানে আরো যত মুর্দেগান আছেন তাদের সকলের জন্য দোয়া করতে এসেছিলাম। আমরা ফাতিহা পাঠ করেছি, আমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার এবং দরুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি। পাশাপাশি 47 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা মুনাজাত করেছি। এর ভিতরে 47 আছে, 52 আছে, 71 আছে, 90 আছে, আবার 2006 সাল থেকে 2024 আছে। এই সময়ের ভিতরে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়ে দিতে চেয়েছিল। এর বিরুদ্ধে দ্রোহ হয়েছিল, বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি, কিন্তু নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকার। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে,
সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমাদের লড়াই অব্যাহত আছে। আমাদের এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমাদের তরুণ যুবকদের স্বপ্ন পূরণের জন্য। তাদের স্বপ্ন সঙ্গত এবং বাস্তব সেই স্বপ্ন পূরণের আমরা সঙ্গে হয়ে লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য, যারা আজকের শিশু আগামী দিনের যারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র যাতে দায়িত্ব পালনে বাধ্য হয় সেই পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা তার জন্য লড়াই করে যাচ্ছি। প্রত্যেকটি মুখে মজুর, মাঝি, শ্রমিক, কৃষক এবং বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের মুক্তির জন্য আমাদের এই লড়াই। এই লড়াই কোনো অভিজাত শ্রেণীর জন্য নয়, বরঞ্চ বঞ্চিত মানুষের জন্য। বঞ্চিত মানুষ আমরাও, সারা দেশবাসীও। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 52 শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে শহীদ মিনারে যে রুবিন ফারহানের সাথে ঘটনা ঘটে, তার কর্মীরা অনেক অ্যাকশনমূলক কথা বলতেছে এবং রুবিন ফারহান তার নিজের মুখে অনেক কথা বলেছে। এই বিষয়গুলো দেখে এবং রুবিন ফারহানের কথাগুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।